আসসালামু আলাইকুম। ২০২৬ সালে কোন দেশে আসবেন ভাবতেছেন? দেখুন এটা আমি কয়েকটা ক্যাটেগরিতে আপনাকে সেই সাজেশনটা দিতে পারবো। যদি আপনি ব্যাচেলর পড়তে আসেন বাংলাদেশ থেকে এসএসসি, এইচএসসি শেষ করেছেন, এখন ব্যাচেলর পড়তে আসবেন। তাহলে সেক্ষেত্রে আমি বলব আপনি অবশ্যই ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলিতে অগ্রাধিকার দেবেন। আ এবং ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলি বলতে আমি যদি পার্টিকুলারলি বলি সেটা বলব অস্ট্রেলিয়ার কথা। যে অস্ট্রেলিয়াতে অনেকজনই অস্ট্রেলিয়া নিয়ে নেগেটিভ কিছু আমাদের চিন্তাভাবনা আছে যে অস্ট্রেলিয়াতে অনেক টাকা লাগে। অস্ট্রেলিয়াতে গেলে পিআর হয় না। কথাগুলি সত্য কিন্তু এটাও শুনবেন না কেউ অস্ট্রেলিয়া ছেড়ে চলে আসছে বাংলাদেশে। অন্যান্য দেশগুলো যেমন ইউরোপের দেশগুলিতে টাকা কম লাগে। কিন্তু এমন নজির অনেক আছে যে ইউরোপে আসার পরে সেখান থেকে দেশে ফিরে যেতে হচ্ছে। ইউরোপে আসার পরে সেখানে বা এক দেশ থেকে অন্য দেশে ছেড়ে চলে চলে যেতে হচ্ছে। যেমন আমরা বলি আমরা কিন্তু নরওয়ে এসছিলাম ১ম। নরওয়ে থেকে ফিনল্যান্ডে চলে আসছি। এখন ফিনল্যান্ড থেকে আবার কোন দিকে দৌড় মারি কোনো ঠিক ঠিকানা নাই। তো ব্যাপারটা হলো দেখুন যে টাকা কমের কথা চিন্তা করে আসার পরে এই যে একেকটা দেশে আমাদেরকে যে মুভ করা। তো এটা তো মুভ করা মানে তো মুভ করা না, ওই দেশের ভাষা শিখতে হয়, একটা দেশে গিয়ে সেট আপ করতে হয়, আবার 0 থেকে শুরু করতে হয়। তো এই জিনিসগুলো আর যদি ফ্যামিলি থাকে তাহলে তো এটা আর মানে বলার কোনো ভাষা নাই, এটা যে কত চ্যালেঞ্জিং। সো এইজন্য আমি বলব আপনারা যারা ব্যাচেলর করতে আসবেন, আপনারা চেষ্টা করবেন যে টাকা যদি বেশিও লাগে, দেখুন বিদেশ যখন যাবেনই এটা হলো একটা ইনভেস্টমেন্ট আমি সবসময় বলি। তারপর ইনভেস্টমেন্টটা যদি একটু ধার এদিক ওদিক থেকে নিয়েও যদি ভালো একটা দেশে যান, অস্ট্রেলিয়াতে গেলে এটলিস্ট আপনার জব নিয়ে কোনো সমস্যা নেই। পড়ালেখার পাশাপাশি জব করে আপনি ডেফিনিটলি সারভাইভ করতে পারবেন যদি আপনি ওই ধরনের আপনার স্ট্যামিনা থাকে এবং আপনার ওই ধরনের ভিশন থাকে যে না আমি কাজ করব, পড়ালেখা করব, নিজে সারভাইভ করব, ফ্যামিলিকে সাপোর্ট দেব। তাহলে অস্ট্রেলিয়ার মতন দেশেই বর্তমানে এটা সম্ভব। এরপরে আপনার যদি মাস্টার্সের জন্য আসেন, সেক্ষেত্রে আমি বলব আপনাদের ফার্স্ট প্রায়োরিটি রাখবেন অস্ট্রেলিয়া, বর্তমান প্রেক্ষাপটে। যদিও এটা 3rd গ্রেডে নামাই দিয়েছে, তো 3rd গ্রেড নামাই দিলে আসলে কি হবে? আপনার যদি একাডেমিক সার্টিফিকেটস থাকে জেনুইন, আপনার যদি IELTS স্কোর থাকে বা পিটি স্কোর থাকে, অথবা ধরেন আপনার যে অন্যান্য যে সকল পেপারসগুলো আই মিন ব্যাংক স্টেটমেন্ট সব যদি আপনার জেনুইন থাকে, তাহলে আপনার জন্য 3rd গ্রেড হোক আর 5th গ্রেড হোক, 3rd লেভেল, 5th লেভেল, 6th লেভেল আপনার কিছু আসে যায় না। এটা হলো মূলত ফার্স্ট লেভেল, 2nd লেভেল, 3rd লেভেলের সমস্যা হচ্ছে বা হচ্ছে না। এটা হলো সম্পূর্ণরূপে যারা ফেক ডকুমেন্টস দিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য। দেন মানে আমি মূলত আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে ২০২৬ সালে আপনারা জানেন যে ফিনল্যান্ড এতদিন পর্যন্ত ২০২৫ সাল পর্যন্ত ভিসা রেশিও ভালো, এখনো ভিসা রেশিও ভালো। কিন্তু ফিনল্যান্ডে অনেকগুলো নেগেটিভ ডিসিশনস আছে, নেগেটিভ আপনার যে লজ হয়েছে যেগুলো মোটেই ইমিগ্রেন্টস ফ্রেন্ডলি না। তো সেক্ষেত্রে আমি বলব আপনারা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো বাদ দিয়ে আপনারা সবার ফার্স্ট অগ্রাধিকার আপনারা ইংলিশ স্পিকিং কান্ট্রি রাখবেন। সেক্ষেত্রে যদি টাকাটা বেশিও লাগে তাও ইনভেস্টমেন্ট করেন। আর যখন ইংলিশ স্পিকিং কান্ট্রি হোক বা বিদেশে আসার ব্যাপারে আপনি চিন্তাভাবনা করবেন, যদি এমন হয় যে আপনার ফিন্যান্সিয়াল অবস্থা ভালো না, আপনার অন্যান্য সব পেপারস আছে, তাহলে আপনি সেক্ষেত্রে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো চিন্তাভাবনা করতে পারেন। মজার মজার ব্যাপার হলো আপনি ইংলিশ স্পিকিং হোক, ইউরোপিয়ান কান্ট্রিজ হোক, যেখানেই আসেন, আসার পরে যেমন আমাদের কথা যদি বলি, দেখুন আমরা ১ম নরওয়ে আসছি, সেখান থেকে এখন ফিনল্যান্ডে আসছি এবং এখান থেকে এখন যদি আমরা চিন্তা করি অন্যদিকেও মুভ করে ফেলবো, এটা কোনো ব্যাপারই না মুভ করা, যেহেতু আমাদের এখানকার ডিগ্রি আছে। তো এটা বলার উদ্দেশ্য হলো আপনার যদি ফিনান্সিয়াল অবস্থা ভালো না থাকে আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ করতে পারেন। বাংলাদেশের বর্ডার বা সাউথ এশিয়ান বর্ডার পার হওয়ার পরে আপনার জন্য আসলে পৃথিবীটা ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি আপনার ভিশন অনুযায়ী আপনি নিজের ফিউচারটাকে আপনি প্ল্যান অনুযায়ী সাজাইতে পারেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বাইরে আসার পূর্বেই আপনার ১ম কাজ হবে আপনার পেপারসগুলো রেডি করা। পাশাপাশি IELTS স্কোরটার ব্যাপারে আপনাকে হাইয়েস্ট সিনসিয়ারিটি দেখানো। আপনি যদি IELTS এ ভালো স্কোর না করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি বিদেশ আসার চিন্তাভাবনা না করাই ভালো। আপনারা বিভিন্নভাবে দালাল দরে এভাবে ওভাবে করে দেশের বাইরে আসেন। অনেক টাকা খরচ করে। কিন্তু আপনার ইংলিশ স্পিকিং লেভেল ভালো না, আপনার একটা প্রফিশিয়েন্সি লেভেলের কোনো সার্টিফিকেট নেই। তো এসব দেশে এসে তো আপনি ঝামেলায় পড়বেন, এটাই স্বাভাবিক। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যাই বলুক যে IELTS ছাড়া দেশে যাওয়া যায়, মই দেওয়া হয়, এটা অনেক কথা আছে। বিশ্বাস করেন আপনি নিজের সেন্সটা একটু খাটাবেন। এমন একটা দেশে যাবেন যেখানে বাংলা চলে না। সেখানে আপনি যদি ইংলিশ আপনি প্রফিশিয়েন্ট না হন, তাহলে আপনি কিভাবে সারভাইভ করবেন? সুতরাং বলব
আপনি যেখানেই যান, আসার আগে দেশের বাইরে চিন্তাভাবনা করতে গেলেই আপনি আগে IELTS এর প্রিপারেশন নেবেন। IELTS প্রিপারেশন নেয়ার জন্য আপনি আমাকে সেই রেসপনসিবিলিটি দিতে পারেন। আমি আপনার সেই রেসপন্সিবিলিটি নেব। আপনার যদি IELTS এর ক্ষেত্রে এমন হয় যে না আপনার বেসিক ভালো না, আপনার গ্রামারের সমস্যা, আপনার ভোকাবুলারির সমস্যা, এটার জন্য আমার একটা ফাউন্ডেশন প্রোগ্রাম আছে সেটা আমি আপনাকে আগে করাই নেব। দেন যদি এমন হয় যে না আপনার ফাউন্ডেশন লেভেল ভালো তাহলে আপনাকে আমি বলব আমার যে IELTS প্রাইভেট ব্যাচ সেটা আমি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে লঞ্চ করতে যাচ্ছি। আপনি আমার IELTS প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারেন। IELTS প্রাইভেট ব্যাচে আপনাকে আমি এই গ্যারান্টি দেব যে আপনি যতক্ষণ না ভালো স্কোর না করতে পারছেন, আমি আপনার ক্লাসগুলি কন্টিনিউ করাবো। আপনার মক টেস্ট বলেন, আপনার লেকচার শিটস বলেন, আপনার ফিডব্যাক সেশনস বলেন, সবগুলি এর সাথে ইনক্লুডেড। সো ভালো থাকবেন। IELTS রিলেটেড যেকোনো তথ্যের জন্য আপনি আমাকে নক দিতে পারবেন। জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।